ওকে আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আর কি ক্লাস মিস হয়ে গেছে। আমরা যেখানে ছিলাম আর কি তোমরা সকলে ক্লাসে জয়েন করো। আমরা হচ্ছে যেখানে আমরা আলোচনা শেষ করেছিলাম আমরা সেখান থেকেই শুরু করব আর কি। তাহলে আমরা এই পয়েন্ট কিন্তু আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশের যে শীতকালে যে ঋতুর বর্ণনা, যেটা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, যেখানে বাংলাদেশে শীতকালে তোমার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এবং সর্বনিম্ন তাপমাত্রা তোমার হয়ে থাকে হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু জানুয়ারি মাসে, এই যে নভেম্বর এবং ফেব্রুয়ারি মাসে সবচেয়ে শীতলতম মাস, নভেম্বর এবং ফেব্রুয়ারি মাসের সবচেয়ে শীতলতম মাস সেটা হচ্ছে তোমার জানুয়ারি মাসে তোমার তাপমাত্রা থাকে হচ্ছে তোমার 17.7 ডিগ্রি। জানুয়ারি মাসে তাপমাত্রা থাকে 17.7 ডিগ্রি। আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আর কি ক্লাস লাইভ কেটে যায় আর কি, ঠিক আছে। আমরা যেখানে শেষ করেছিলাম আমরা সেখান থেকেই শুরু করতেছি। এইভাবে তোমরা শীতকালের ঋতুর বর্ণনাগুলো দিবা আর কি, কিভাবে বায়ু প্রবাহিত হয়, কত ডিগ্রি তাপমাত্রা, তোমার এখানে আর কি কি বৈশিষ্ট্য রয়েছে, এগুলো কিন্তু আমরা আলোচনা করতে পারি। তারপরে বলছে যে উদ্দীপকে উল্লেখিত খ ঋতুর বৈশিষ্ট্য বর্ণনা করো। খ ঋতু মানে জুন থেকে অক্টোবর, যে জুন থেকে অক্টোবর কোন ধরনের ঋতু? ওই মাজিদুল ইসলাম, যে তোমাদের ইসলামের ইতিহাস এই ক্লাসগুলো যখন এই ক্লাসগুলো হবে, যেমন যুক্তিবিদ্যা ভূগোল শেষ হওয়ার পরে, ভূগোল পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের এই ইসলামের ইতিহাসের ক্লাসগুলো শুরু হবে, ঠিক আছে। এখন দেখো জুন থেকে অক্টোবর হচ্ছে বর্ষাকাল, কারণ এই যে তোমার যে গ্রীষ্মকাল এবং শীতকাল এর মাঝে হচ্ছে বর্ষাকাল আসে, সেই বর্ষাকাল হচ্ছে জুন থেকে অক্টোবর মাস। এই জুন থেকে অক্টোবর মাসে কিন্তু তোমার বর্ষাকাল হয় এবং এই বর্ষাকালে তোমার বাংলাদেশে দেখবা যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। বর্ষাকালে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এখন যদি আমি প্রশ্ন করি বর্ষাকালে এই বর্তমানে এই সময় বাংলাদেশে কেন বেশি বৃষ্টিপাত হয়, কারণ বর্ষাকালে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। দক্ষিণ পশ্চিম দিক থেকে বাংলাদেশের বায়ু যখন প্রবাহিত হয় তখন বঙ্গোপসাগর থেকে উষ্ণ জলবায়ু এই বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় এই উষ্ণ বায়ু বাংলাদেশের উপরে তোমার মেঘ সৃষ্টি করে এবং বাংলাদেশে তোমার বৃষ্টিপাত হয়। এই যে এখন বৃষ্টি হচ্ছে, কোনো মেঘ হচ্ছে, দেখো অধিক বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হয়েছে, কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছে। কিন্তু এই যে এই সময় মেঘ ছাড়াই কিন্তু বৃষ্টিপাত হয়, বর্ষাকালে মেঘ ছাড়াই কিন্তু বৃষ্টিপাত হয়, বায়ুর দিকটা পরিবর্তন হয় শীতকালের থেকে। শীতকালে মানে স্থলভাগ থেকে বায়ু প্রবাহিত হয় এবং বর্ষাকালে এবং গ্রীষ্মকালে তোমার জলভাগ থেকে উত্তর দিকে কিন্তু বা স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হতে থাকে। এখন আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি, দেখো এই প্রশ্নে দেখাচ্ছে যে ক এবং খ, যেখানে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ক একটা অঞ্চল, 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে খ একটা অঞ্চল। এই অঞ্চলের মধ্যে দেখো নিরক্ষীয় জলবায়ু কাকে বলে? যে নিরক্ষীয় জলবায়ু কাকে বলে? নিরক্ষীয় জলবায়ুটা হচ্ছে, নিরক্ষীয় জলবায়ু কাকে বলে? যে নিরক্ষীয় জলবায়ু বলতে বোঝাচ্ছে যে পৃথিবীর যে বিষুবরেখা বা নিরক্ষরেখার উভয় পাশে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে জলবায়ুটা দেখা যায় আর কি। যেমন এই স্তরের বায়ুর তাপমাত্রা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত সব কিছু একই ধরনের বা একই বৈশিষ্ট্যের থাকে, এই জন্য নিরক্ষীয় জলবায়ু হচ্ছে নিরক্ষীয় রেখার উভয় পাশের 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যেটা দেখা যায় সেইটাকে বলা হয়। তারপরে বনভূমি কিভাবে জলবায়ুকে প্রবাহিত করে? দেখো বনভূমি কিভাবে জলবায়ুকে প্রবাহিত করে, কারণ যে জলবায়ুর যে 5টা উপাদান রয়েছে, জলবায়ুর উপাদান কয়টি? 5টা উপাদান রয়েছে। এই 5টা উপাদানকে আবার যখন পরিবর্তনের জন্য যে সকল উপাদানগুলো ভূমিকা রাখে সেগুলোকে বলা হয় নিয়ামক, জলবায়ুর নিয়ামক হিসেবে কি কি রয়েছে? যেমন অক্ষাংশ রয়েছে, তারপরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা রয়েছে, তারপরে এই সকল তোমার বনভূমি রয়েছে, পৃথিবীর ঘূর্ণায়ন গতি রয়েছে,
এই যে পাহাড় পর্বতের অবস্থান, এইগুলোর কারণে কিন্তু জলবায়ুকে প্রভাবিত করতে পারে। সেই অংশের একটা হচ্ছে বনভূমি। এখন যেইখানে বনভূমি, তুমি যখন জলবায়ু হচ্ছে কিন্তু কোথাও যদি এইভাবে তোমার বৃহৎ আকারে গাছ থাকে, কোথাও যদি এইভাবে বৃহৎ আকারে যদি বৃক্ষগুলো থাকে, গাছগুলো থাকে, প্রায় যখন দেখবা যে তোমার আমাজন বনে প্রায় এটা 39°C 39 মিটার পর্যন্ত উঁচু, 39 মিটার পর্যন্ত তোমার উঁচু যে সকল গাছ রয়েছে, এই গাছের ফলে এই স্থানের জলবায়ু বা নিচের দিকে বা আশেপাশে কিন্তু তোমার নাতিশীতোষ্ণ বা তোমার হচ্ছে চরম ভাবাপন্ন নয়, একদম শান্ত জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায়। তাই বনভূমি এটা কি করে, গাছগুলো সূর্যের তাপকে অনেকটা শোষণ করতে পারে। এই কারণে কিন্তু জলবায়ুকে কিন্তু বনভূমি প্রভাব বিস্তার করতে পারে। তারপরে উদ্দীপকে উল্লেখিত ক জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য বর্ণনা করো। উদ্দীপকে উল্লেখিত ক জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য বর্ণনা করো। এখন ক জলবায়ু অঞ্চলটা কি, আমরা মানচিত্র দেখে বুঝতে পারতেছি যে এখানে কোন ধরনের জলবায়ু, যে নিরক্ষর রেখে দেখো 15° থেকে শুরু করে 30°-র মধ্যে, এর মানে এইখানে কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চলের কথা বলা হচ্ছে। সেকেন্ড কোশ্চিনটা বুঝি নাই, 2 নাম্বার কোশ্চিনের কোনটা, 2 নাম্বার কোশ্চিনের গতে হবে শীতকাল এবং ঘতে হবে তোমার ঘ ঋতুর বৈশিষ্ট্য, যে বর্ষাকালের যে বৈশিষ্ট্য আর কি সেটা কিন্তু আলোচনা করতে হবে। যে বর্ষাকাল বা গ্রীষ্মকালে কিন্তু বায়ুটা তোমার সমুদ্র অঞ্চল থেকে উত্তর মানে স্থলভাগের দিকে প্রভাবিত হয়, আর গ ঋতুতে শীতকালে স্থলভাগ থেকে বাংলাদেশের উত্তর পূর্ব দিক থেকে বাংলাদেশের তোমার দক্ষিণ দিকে বায়ু প্রবাহিত হয়। ঠিক আছে, এই কারণে কিন্তু শীতকালে বাংলাদেশে বৃষ্টি হয় না, কিন্তু বর্ষাকালে তোমার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে বাংলাদেশের উপর দিয়ে যখন যায় তখন কিন্তু তোমার এখানে বৃষ্টিপাত হয়। এখন ক অঞ্চল, এখানে দেখো যে ক অঞ্চলটা হচ্ছে তোমার কোন জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ে, ক জলবায়ু অঞ্চলটা কোনটার মধ্যে পড়ে, যে ক এই স্থানে তোমার মৌসুমী জলবায়ু অঞ্চল। ক কোন ধরনের জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল। এবং ঘতে দেখো, ঘতে বলতেছে উদ্দীপকে উল্লেখিত খ জলবায়ু এবং গ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগত পার্থক্য আলোচনা করো। দেখো এই যে প্রশ্নটা, ঘ যে প্রশ্নটা করেছে এই প্রশ্নটা কিন্তু এবার আসার মতো, এবার কিন্তু আসবে, মনে করো যে বলছে খ এবং গ জলবায়ুর পার্থক্য আলোচনা করতে হবে। কি বলতেছে দেখো, খ এবং গ জলবায়ু অঞ্চল এবং ক জলবায়ু অঞ্চল বৈশিষ্ট্য। ক এই যে ক এটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল, ক হচ্ছে তোমার মৌসুমী জলবায়ু অঞ্চল। আর দেখো যে 0°-র মধ্যে মানে 5 থেকে 10° উভয় দিকে কিন্তু রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। ক জলবায়ু অঞ্চল যেটা মৌসুমী জলবায়ু অঞ্চল, এটাও আমরা বৈশিষ্ট্য আলোচনা করলাম। এবং খ হচ্ছে 45°, 30 থেকে 45°-র মধ্যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ে। তোমাদের সবসময় মনে রাখতে হবে যে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে আমাদের মানচিত্রে দেখাচ্ছে, কত ডিগ্রির মধ্যে আমাকে নির্দেশ করছে। ঠিক যেমন 30 থেকে 45°-র মধ্যে ভূমধ্যসাগর রয়েছে, ভূমধ্যসাগরীয় আশেপাশে যে সকল দেশ রয়েছে এই সকল দেশ ভূমধ্যসাগরের যে প্রধান বা অন্যতম একটা বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার বৃষ্টিবহুল শীতকাল এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল। যে এই দেখো মৌসুমী জলবায়ু অঞ্চলে তোমার বর্ষাকাল এবং গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়, শীতকালে কিন্তু বৃষ্টিপাত হয় না। কিন্তু ভূমধ্যসাগরে শীতকালেই বেশি বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। এই যে ভিন্নতা, এই ভিন্নতার সম্পর্কেও কিন্তু আমরা একটু আলোচনা করব আর কি কিসের পর। দেখো এখানে যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা ঠিক একই রকম যে আগের যে প্রশ্নটা করেছি সেই 22-এর যে প্রশ্ন, যে আমরা যে 1 নাম্বার যে কোশ্চিনটা করেছি, দেখো 1 নাম্বার যে প্রশ্নের উত্তরটা করেছি ঠিক একই প্রশ্ন। এখানে ক দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এবং খ দেয়া রয়েছে এটা কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চল। ঠিক একইভাবে এখানে আগে খ ছিল এবং এটা নিচে ছিল হচ্ছে ক। ঠিক ক নম্বর মানে 24-এর প্রশ্ন 22-এ দেখো এটা এসেছিল, আবার এটা 24-এ কিন্তু রিপিট হয়েছে। তার মানে একই ধরনের প্রশ্ন আমাদের ভূগোলের ক্ষেত্রে বোর্ড পরীক্ষায় রিপিট হয়। তাহলে আমরা এই যে টপিক যেগুলো আমরা পড়লাম এই টপিকসগুলো ভালো করে পড়লে কিন্তু আমরা হচ্ছে এখান থেকে ভালো করতে পারবো।
তাহলে এই যে আমাদের অধ্যায়, এই অধ্যায়ের এখন আমরা সৃজনশীল প্রশ্নের বা বোর্ড কোশ্চেন আমরা একটু অ্যানালাইসিস করলাম। এখন এর যে বোর্ড কোশ্চেনের মূল বিষয় জলবায়ু অঞ্চল। জলবায়ু অঞ্চলের এখন মেইন আলোচনা আমরা শুরু করি যে তোমার এই যে জলবায়ুগুলো রয়েছে, যে জলবায়ুর উপাদানগুলো রয়েছে, বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা বা এই যে বৃষ্টিপাত, এইগুলো যখন একই ধরনের হবে, 30 থেকে 40 বছর একই ধরনের থাকবে, এই অঞ্চলগুলোকে একত্রে জলবায়ু অঞ্চল বলা হয়। এই জলবায়ু অঞ্চল যখন প্রাকৃতিক এবং তোমার মানব সৃষ্ট কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, এর ফলে জলবায়ু পরিবর্তন হয়ে থাকে, যেমন ঘূর্ণিঝড়, টর্নেডো, এগুলো জলবায়ু পরিবর্তনের উদাহরণ। এখন আমরা যদি দেখো এই অংশের মধ্যে কি কি পড়ব, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং মৌসুমী জলবায়ু অঞ্চল। আমাদের এইখানে টপিকস যেগুলো পড়া লাগবে, মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, নিরক্ষীয়, ভূমধ্যসাগর, মৌসুমী জলবায়ু অঞ্চল এবং বাংলাদেশের জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য যেটা মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য একই আর কি, ঠিক আছে, এইগুলা। এবং আরেকটা অংশ লাগবে, সেটা হচ্ছে এই যে গ্রিন হাউস প্রতিক্রিয়া, যে গ্রিন হাউস প্রতিক্রিয়া, এই অংশগুলোই আমাদের এই অধ্যায় থেকে পড়তে হবে আর কি। তাহলে আমরা যদি জলবায়ু অঞ্চলের কিছু সংক্ষিপ্তে আলোচনা করি, তোমাদের শোনো, আমরা পুরা অধ্যায় রিভিশন দিব, যেমন গত 2টা ক্লাসে আমরা যেভাবে আলোচনা করেছি, আজকেও আমরা পুরা অংশ এভাবে বই, সৃজনশীল, এমসিকিউ সব রিভিশন দিব। এবং আমরা সন্ধ্যা 7টার দিকে আমরা একদম যে এমসিকিউ, শুধু সন্ধ্যা 7টায় এমসিকিউ এবং সৃজনশীল আমরা এগুলো প্র্যাকটিস করব। আমরা যত প্র্যাকটিস করব তত আমরা ভালো উত্তর করতে পারবো, ঠিক আছে। আমরা 7টার দিকে টোটাল বিষয়গুলো কিন্তু একদম আলোচনা করব, তার আগে আমরা পুরো অধ্যায় শেষ করব আর কি। তবে আমরা যে প্রধান 3টি জলবায়ু অঞ্চলের কথা বলছি, তবে এই যে অঞ্চল ভেদে কিছু ভিন্ন ভিন্ন জলবায়ু লক্ষ্য করা যায়, যেমন তুন্দ্রা জলবায়ু অঞ্চল, সাভানা জলবায়ু অঞ্চল, এই যে এইগুলো ভিন্ন ভিন্ন যে নামগুলো রয়েছে, এইগুলো কিন্তু সম্পর্কে আমরা জানি যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল রয়েছে এগুলা, তারপরে মৌসুমী জলবায়ু অঞ্চল, এগুলো সম্পর্কে আমি তো বললাম, এগুলো অতিরিক্ত বলার কিছু নাই, যে মেইন 3টা রয়েছে, এই মেইন 3টা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। এই যে ক্লান্তীয়, যদি কখনো মনে করো যে ক্লান্তীয় নামকরণ করা হয়েছে, এটা হচ্ছে যে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, যে ট্রপিক অফ ক্যান্সার, মনে রাখবা যে ট্রপিক অফ ক্যান্সার এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আর ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। এইটা থেকেও কিন্তু অনেক সময় পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো আসে। এই যে ক্রান্তীয় যখনই নাম মনে রাখবা, তখনই এটা হচ্ছে তোমার এই যে 23.5 ডিগ্রি অক্ষাংশের জলবায়ু অঞ্চলের মধ্যে কিন্তু এই দেশগুলো আসবে আর কি। ওকে, তাহলে এই যে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কিন্তু ভাগ করা হয়েছে, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, তবে আমি জাস্ট শুধু তোমাদেরকে দেখাচ্ছি যে এইগুলো কিন্তু এখানে রয়েছে। এইগুলো আমি বলছি না যে এখন পড়তে হবে, এখন এটা বা মাথায় নিয়ে বা এত করার কোনো প্রয়োজন নাই আর কি। ওকে, আমরা দেখো আমরা হচ্ছে মেইন 3টা জলবায়ু রয়েছে, এই মেইন 3টা জলবায়ুর অংশগুলো দেখব। হ্যাঁ, আমরা ওই যে মিষ্টি, আমরা হচ্ছে এমসিকিউ গুলো রিভিশন দিব, টেনশন নাই, আমরা এটা দিব আর কি। আমরা তোমাদের জন্য কিন্তু কষ্ট করতেছে, তোমরা পাশে থাকো, ক্লাস করো, আশা করি তোমাদেরকে আমরা আশাহত করব না, আর আমরা ফাঁকি দিয়েও কিছু করব না। আমরা যতটা পারি তোমাদের সাথে বা তোমাদের সাথে এইগুলো সমস্ত বিষয়ে আলোচনা, এবং তোমাদের যাতে ভালো রেজাল্ট হয়, তোমাদের ভালো রেজাল্ট হলে তোমাদের ক্যারিয়ার ভালো হবে, এবং আমরা একটু কি করতে পারি, ক্রেডিট নিতে পারি যে আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম, তাই না? এটা একটা। এখন মৌসুমী নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটা কি, যে নিরক্ষ রেখার আশেপাশে যে জলবায়ুর উপাদানগুলো রয়েছে ওইগুলো মিলেই তোমার নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। এখানে কি
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন কোন দেশগুলো রয়েছে, একটু দেশগুলোর নাম মনে রাখো। যে দক্ষিণ আমেরিকার আমাজন, আমি যদি একটু তোমাদেরকে দেখাই যে কোন কোন দেশগুলো আর কি, যে এই দেখো দক্ষিণ আমেরিকার এখানে আমাজন বন রয়েছে, যেখানে ব্রাজিল রয়েছে। দক্ষিণ আমেরিকার আমাজন বন মানে এখানে তোমার কি রয়েছে, যে আমাজন অববাহিকা বা বন রয়েছে। আফ্রিকার কঙ্গো অববাহিকা, এই যেখানে কঙ্গো রয়েছে, আফ্রিকার কঙ্গো অববাহিকা। এশিয়ার শ্রীলঙ্কা রয়েছে, দেখো এই যে এখানে কিন্তু শ্রীলঙ্কা, এই যে তোমার ভারতের নিচে কিন্তু শ্রীলঙ্কা রয়েছে। এই যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইগুলো, এদিকে হচ্ছে নিউ গিনি রয়েছে। তারপরে দক্ষিণ ফিলিপাইন রয়েছে, ফিলিপাইনের এখানে দক্ষিণের অংশগুলো রয়েছে। তাহলে এই দেশগুলো কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। আমাদের পরীক্ষায় এই দেশগুলোর যে কোনো একটা দিয়ে বলতে পারে এই দেশটা কোন জলবায়ুর অন্তর্গত, তাহলে আমাদেরকে তখন দেশ দেখে বলতে হবে যে এটা কোন ধরনের জলবায়ুর অন্তর্গত। এখন যদি বলি নিরক্ষীয় জলবায়ুর অঞ্চলের কি কি বৈশিষ্ট্যগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো আমি বলেছি, তারপরেও আবার একটু বলি যে এইখানে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়, সূর্য লম্বভাবে কিরণ দেয়, এবং এই যে তোমার শীতকাল জানুয়ারি এবং গ্রীষ্মকাল জুলাই, এই দুইটা মাসের যে পার্থক্য এত বেশি নাই, এই দুইটা মাসের পার্থক্য এত বেশি নাই। এখন এই যে জলবায়ুর যে 5টা উপাদান রয়েছে, এই 5টা উপাদানের বৈশিষ্ট্যগুলো এখন আলোচনা করব। যে তাপমাত্রা কেমন রয়েছে, যে 22 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু তাপমাত্রা হয়, কিন্তু এর সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা নিরক্ষরেখায় দেখা যায় না, কারণ লম্বভাবে সূর্যের কিরণ দেওয়ার ফলে। ঠিক আছে, বায়ুচাপ, বায়ু প্রবাহ, এখানে পরিচালন প্রক্রিয়ায় কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে, এবং এখানে বৃষ্টিপাত প্রায় 150 থেকে 250 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়, এবং প্রত্যেক দিন বিকেলবেলায় বৃষ্টিপাত কিন্তু হয়ে থাকে। তবে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর সর্বাধিক বৃষ্টিপাত হয়। নিরক্ষরেখা বরাবর কখন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর সবচেয়ে বেশি কিন্তু বৃষ্টিপাত হয়। আবার আসে নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্য গড়ে ওঠার কারণ কি? নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্য গড়ে ওঠার কারণ কি? যেটা কি সূর্যের লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের ফলে এই স্থানে প্রচুর চিরহরিৎ বৃক্ষ দেখা যায়। তাহলে এই যে নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্য গড়ে ওঠার কারণ কি, যদি এই প্রশ্নটা আসে এভাবে কিন্তু আমাদের মানে কি করতে হবে, যে উত্তর করতে হবে আর কি। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলটা হচ্ছে ভূমধ্যসাগর এর তীরবর্তী যে সকল দেশ রয়েছে, এই দেশগুলো কি, যে বৃষ্টিবহুল শীতকাল এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল, যে বৃষ্টিহীন গ্রীষ্মকাল বৈশিষ্ট্য নিয়ে যে জলবায়ু গঠিত হয়েছে, সেটা হচ্ছে মৌসুমী ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। আর এইখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু সাধারণত ধরা হয় কত, যে 30 থেকে 45 ডিগ্রি, তবে কোথাও কোথাও দেখো গোলার্ধ অনুযায়ী 33 থেকে 45 ডিগ্রি দেওয়া আছে। যদি এখানে আমরা 30 থেকে 45 ডিগ্রি দিই, 30 থেকে যদি 45 ডিগ্রি দিই এটাও হবে, আবার 33 থেকে 45 ডিগ্রি দিলেও এটাও কিন্তু হবে আর কি। এখন আমরা এই যে অংশগুলো দেখি কোন কোন দেশগুলো রয়েছে। দেখো ভূমধ্যসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে একটু আমরা খেয়াল করি, যে 30 থেকে 45 ডিগ্রির মধ্যে যে দেশগুলো রয়েছে সেগুলো কি, এই দেখো মিশর, লিবিয়া, এদিকে গ্রিস, এ দেখো এখানে ইতালি, স্পেন, মরক্কো। তাহলে এই যে এখানে আবার এখানে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া কিন্তু এই সাইডে রয়েছে। দেখো উত্তর আমেরিকার পশ্চিমে ক্যালিফোর্নিয়া রয়েছে, এই ক্যালিফোর্নিয়াও কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত। আবার অস্ট্রেলিয়া, আবার দেখবে যে বলবে যে এই যে অস্ট্রেলিয়ার তোমার দক্ষিণ পূর্ব অংশ ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত। কেন? কারণ এই যে তোমার উত্তর গোলার্ধ 30 থেকে 45 ডিগ্রি যদি ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য হয়, ঠিক তার অপোজিট সাইডে দক্ষিণ গোলার্ধেও ঠিক এই অঞ্চলগুলো ভূমধ্যসাগরীয় জলবায়ুর অঞ্চলের অন্তর্ভুক্ত। এত ফোন আসে কেন? হ্যাঁ ভাই, হ্যাঁ বল বল। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, আমি ক্লাস নিচ্ছি তো, বল। আমি লাইভে আসছি, বল।
এখন ট্রেন নাই, এখন ট্রেন তো ওই সকালে, কাল সকালে ট্রেন। কাকার হয়েছে দেখানো? কাকার হয়েছে, রিপোর্ট দেয় নাই? রিপোর্ট দিছে নাকি? তাহলে বাসে চলে আয়। ট্রেন নাই তো, বাসে যা। হ্যাঁ, কাজ শেষ হয়ে গেলেই চলে আয়, রাতে আসা দরকার নেই, আগে চলে আয়। ঠিক আছে, ঠিক আছে। তোমাদের একটু ডিস্টার্ব করলাম আর কি, বাসা থেকে ফোন দিয়েছিল। এমসিকিউ গুলো দেয়া থাকবে ভাই, এমসিকিউ গুলো দেয়া থাকবে, তোমরা এমসিকিউ গুলো দেখে ওই তোমরা পরেও এটা সলভ করতে পারবা। আমরা আজকে যে ক্লাসগুলো নিব সেখানে এগুলো দেওয়া থাকবে, টেনশন নাই। ঠিক আছে, তাহলে এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর যে প্রধান বৈশিষ্ট্যের কথা আমরা বুঝলাম, যে এইখানে হচ্ছে তোমার শীতকালে বৃষ্টিপাত হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। এই যে ভূমধ্যসাগরের আর একটা প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে এই অঞ্চলে তোমার মেঘ মুক্ত সবসময় আকাশ থাকে। শীতকালে যে বৃষ্টি হচ্ছে, যে মেঘ দেখা যাবে, এই মেঘ দেখা যায় না, জাস্ট ওখানে তোমার মেঘ মুক্ত পরিষ্কার আকাশ থাকে কিন্তু। এবং এই ভূমধ্যসাগরে কিন্তু আরামদায়ক জলবায়ু রয়েছে, ভূমধ্যসাগরে আরামদায়ক জলবায়ু রয়েছে। কারণ এই স্থানে পৃথিবীতে যে আমরা আপেল, আঙ্গুর, যেগুলো ফলগুলো খাই, সব ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলেই কিন্তু এইগুলো হয়ে থাকে। আর এখানে যে তাপমাত্রা, যে গ্রীষ্মকালে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি, এটা মনে রাখবা যে ভূমধ্যসাগরে তাপমাত্রা যে তোমার 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। বার্ষিক বৃষ্টিপাত দেখো 25 থেকে 75, এখানে বৃষ্টিপাত কম হয়, যে 25 থেকে 75 সেন্টিমিটার পর্যন্ত বার্ষিক গড় বৃষ্টিপাত হয়ে থাকে কিন্তু ভূমধ্যসাগরে আর কি। তারপরে যে স্বাভাবিক উদ্ভিদ এখানে হয়। যদি বলা হয় যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে কেন ফলের ঝুড়ি বলা হয়, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে কেন ফলের ঝুড়ি বলা হয়, কারণ এই অঞ্চলে তোমার এই যে বাণিজ্যিক ভিত্তিক প্রচুর পরিমাণে কিন্তু মানে কি ওই যে ফলের গাছ আর কি উৎপাদন করা হয়। জলপাই, আঙ্গুর, কমলা লেবু, নাশপাতি, এগুলো কিন্তু প্রধান বৃক্ষ আর কি এই স্থানে। কিছু জীবজন্তু রয়েছে, খনিজ সম্পদও রয়েছে এখানে, শিল্প গড়ে উঠেছে এই কারণে। তবে এই যে হলিউডের যে একটা বিষয়, যে ক্যালিফোর্নিয়ার যে একটা হলিউডের কথা বলা হচ্ছে, যে এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে ক্যালিফোর্নিয়াতে এত সুন্দর, এত নির্মল যে জলবায়ু, এর কারণে যে চলচ্চিত্রের জন্য হলিউড কিন্তু এই স্থানে গড়ে উঠেছে আর কি। এখন মৌসুমী জলবায়ু অঞ্চল, এটা সবসময় যে পরীক্ষার প্রশ্নটা আসে, মৌসুম হচ্ছে আরবি শব্দ। মৌসুম কি শব্দ? মৌসুম হচ্ছে আরবি শব্দ যেটার অর্থ হচ্ছে ঋতু। মৌসুম হচ্ছে আরবি শব্দ যেটার নামটা হচ্ছে ঋতু। এখন এই ঋতু মানে ঋতুর পরিবর্তনের সাথে সাথে যখন বায়ুর দিকটা পরিবর্তন হয়ে যাবে, তখন তাকে বলা হয় মৌসুমী জলবায়ু অঞ্চল। আর এটা কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা বরাবর এই অঞ্চলটা দেখা যায়। এখন কোন কোন দেশগুলো রয়েছে সেগুলো দেখি। পূর্ব আফ্রিকা, পূর্ব ব্রাজিল, উত্তর পূর্ব অস্ট্রেলিয়া, দক্ষিণ চীন, জাপান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এগুলো সবই মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত। কারণ এগুলো সবই নিরক্ষরেখা, ওই কর্কট ক্রান্তি রেখা বরাবর এই সকল অঞ্চল রয়েছে আর কি। ঠিক আছে, এখন মৌসুমী জলবায়ুর যে বৈশিষ্ট্যগুলো দেখি। দেখো মৌসুমী জলবায়ুর এই অঞ্চল, মৌসুমী জলবায়ুর এই অংশে দেখো এখানে একটু হাইলাইট করে দেওয়া হচ্ছে যে এখানে মৌসুমী জলবায়ু অঞ্চলের এই সকল দেশগুলো। আর এটা 30 থেকে কত, যে মৌসুমী জলবায়ু আছে 15 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে আর কি এই জলবায়ু অঞ্চল কিন্তু রয়েছে। মৌসুমী জলবায়ু অঞ্চলে তোমার জানুয়ারি মাসে সর্বোচ্চ শীত পড়ে। মৌসুমী জলবায়ু অঞ্চলে জানুয়ারি মাসে সর্বোচ্চ শীত পড়ে এবং জুলাই মাসে সর্বোচ্চ গরম পড়ে। জানুয়ারি মাসে তোমার মৌসুমী জলবায়ু অঞ্চলে জানুয়ারি মাসে সর্বোচ্চ শীত পড়ে এবং তোমার জুলাই মাসে সর্বোচ্চ গরম পড়ে আর কি। সাউন্ডে প্রবলেম হচ্ছে? ও আসলে সামান্য একটু সময় এই সমস্যাটা হবে, কারণ একটা মোবাইলের মেবি সমস্যা আর কি। সর্বোচ্চ গরম পড়ে
ভয়েসের প্রবলেম হচ্ছে, একটা সাউন্ড আসতেছে বাইরে থেকে, তাই না? আচ্ছা দেখো, একটু পরে যদি সেটা না, যদি 5 মিনিট মতো ওয়েট করি, আমরা 5 মিনিট মতো ক্লাস চালিয়ে যাই, 5 মিনিটের পরে যদি সাউন্ডটা না যায়, তারপরে আমরা দেখি কি করা যায় আর কি। হয়তো বা ফোনে হচ্ছে চার্জ দিয়া প্লাগ দেওয়া হয়েছে, তো এই কারণে আর কি সাউন্ডটা আসতে পারে আর কি। এই মোর্শেদ ভাই, মুর্শেদ ভাই, এই সাউন্ড আসতেছে অনেক বেশি। ফোনে হচ্ছে চার্জ দিয়া প্লাগ দেওয়া হয়েছে, তো এই কারণে ওই চার্জের কারণে মেবি। কিছু সময় ওয়েট করো, তারপরে এই সাউন্ডটা চলে যাবে আর কি। কিছু সময় ওয়েট করলে সাউন্ডটা চলে যাবে। তাহলে আমরা এই যে মৌসুমী জলবায়ু অঞ্চলের যে প্রধান বৈশিষ্ট্য পড়বো আর কি, কারণ সবকিছু একটা ক্লাসে নিয়ে আসতে গেলে পারে অনেক সময়ের দরকার। তারপরেও আমি তোমাদের জন্য চেষ্টা করতেছি যতটা এখানে নিয়ে আসা যায়। তাহলে মৌসুমী জলবায়ু অঞ্চলে তোমার শীতকালে সবচেয়ে বেশি শীত পড়বে এবং জুলাই মাসে সবচেয়ে বেশি গরম পড়বে আর কি। এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য আর কি। এবং এই অঞ্চলের ক্ষেত্রে তোমার এই অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ তোমার 27 ডিগ্রি সেলসিয়াস হয়, যে মৌসুমী জলবায়ু অঞ্চলে তাপমাত্রা 27 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে আর কি। আর মৌসুমী জলবায়ু অঞ্চলে যে বায়ু প্রবাহের যে কথাগুলো রয়েছে, এখানে এতগুলো তোমাদের জানার প্রয়োজন নাই, বা এখন জানারগুলো প্রয়োজন নাই। তবে একটা পয়েন্টগুলো, যে বর্ষাকালের যে অংশটা আর কি, এই যে লা নীলা এবং এল নিনো এবং লা নীলা সম্পর্কে তোমাদের কিন্তু পরীক্ষায় আসতেছে। এল নিলো এবং লা নীলা সম্পর্কে কিন্তু পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসতেছে। তাহলে এই প্রশ্নগুলো কি, যে এল নিলোটা কি, যে তোমার সকল ঋতুতে দেখো কম বেশি বৃষ্টিপাত হয়, বর্ষাকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। মৌসুমী অঞ্চলের বৃষ্টিপাত যেটা এল নিলো এবং লা নিনা দ্বারা প্রভাবিত হয়। এখন এই যে এল নিলো এবং লা নিনাটা হচ্ছে তোমার, এই যে এল নিনোটা হচ্ছে তোমার যখন প্রচন্ড পরিমাণে বন্যা হয় না, এই যে বন্যা হয়তো দেখো না, যে এখন তোমার ফেনী অঞ্চলে বন্যা হচ্ছে না, এই যে এল নিনোর একটা জলবায়ুগত পরিবর্তন, এইটার মাধ্যমে হচ্ছে এই নামটা, যে যখন অতিরিক্ত বন্যা হয় তখন সেটা এল নিনো। আর লা নিনাটা হচ্ছে তোমার এটা খরার একটা সময়, যে তোমার এটা হচ্ছে ভারত মহাসাগরে যে এক ধরনের জলবায়ুর কারণে আর কি, যে খরা সৃষ্টি হয়, এটার ফলে হচ্ছে লা নিনা সৃষ্টি হয়। তাহলে আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে এল নিনো এবং লা নিনা কোন ধরনের জলবায়ুতে দেখা যায়, এটা হচ্ছে মৌসুমী জলবায়ুতে দেখা যায় আর কি। ঠিক আছে, এই তাপমাত্রার কারণে এগুলো দেখা যায়। তারপরে বাংলাদেশের জলবায়ুটা টোটালিতে বললাম যে মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত, যে মৌসুমী জলবায়ুতে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ঠিক এখানেও ঠিক একই ধরনের বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। ঠিক বাংলাদেশের এই জলবায়ুকে মোট 3টা অংশে ভাগ করা হয়, একটা এই যে শীতকাল, গ্রীষ্মকাল এবং বর্ষাকাল আর কি। তাহলে এই অংশগুলো আমি আর বেশি আলোচনা করতেছি না, এগুলো তো আলোচনা করেছি। আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই, যে পরবর্তী অধ্যায়ে জলবায়ু পরিবর্তনের অংশগুলো, যে কি কি কারণে জলবায়ু পরিবর্তন হতে পারে তোমরা কিন্তু সেগুলো জানো আর কি। এগুলো আমি সব ম্যাটেরিয়ালসগুলো তোমাদের একবারে দিয়ে দিয়েছি, যাতে এগুলো তোমরা পরে দেখে নিতেও পারো আর কি। এখন আমরা দেখো এই অংশের কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখি এবং কিছু আমরা এমসিকিউ সম্পর্কেও আলোচনা করব। যে মৌসুমী জলবায়ু অঞ্চলে অধিকাংশ বৃষ্টিপাত হয় কোন সময়ে, দেখো গ্রীষ্মকালে অধিকাংশ বৃষ্টিপাত হয়। আর নিরক্ষীয় অঞ্চলে তোমার নিরক্ষীয় নিম্নচাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওকে, স্বাভাবিক তাপ হ্রাসার, আমি কিন্তু গত ক্লাসে বলেছি যে স্বাভাবিক তাপ হ্রাসার বলতে কি বোঝায়, যে তোমার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর থেকে যত 1 কিলোমিটার উচ্চতায় যাবে সেটা হচ্ছে 6.4 ডিগ্রি সেলসিয়াস করে বা তাপমাত্রাটা কমতে থাকে, এটা হচ্ছে স্বাভাবিক তাপ হ্রাসার বলা হয়। বিশ্ব উষ্ণায়ন কি বোঝায়, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তারপরে অনুধাবনমূলক প্রশ্ন কি রকম রয়েছে দেখো, যে বনভূমি কিভাবে জলবায়ুতে প্রভাব বিস্তার করে।
তারপরে নিরক্ষীয় অঞ্চলে কেন অধিক বৃষ্টিপাত হয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। যে নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্য কেন সৃষ্টি হয়, এটাও কিন্তু তোমাদেরকে আলোচনায় আমি করেছি আর কি। ফলের ঝুড়ি বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। তাহলে এই যে পয়েন্টগুলো রয়েছে এইগুলো সম্পর্কে তোমরা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিবা আর কি। তারপরে দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর হচ্ছে এটার সাথে আমরা দিয়ে দিয়েছি। আমরা কিছু যদি উত্তর করি আর কি, এখানে উত্তর দেওয়া আছে, তবে আমরা প্র্যাকটিসের জন্য আমরা একটু পড়ি, তাহলে আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো। দেখো বাংলাদেশের জলবায়ুর সাথে সাদৃশ্যপূর্ণ জলবায়ু কোন অঞ্চল, এই প্রশ্নের সাথে আমাদের আলোচনা করা যেতে পারে যে এই বাংলাদেশি জলবায়ু মানে জলবায়ু যেটা, এটা মৌসুমী জলবায়ুর অন্তর্গত। তাহলে মৌসুমী জলবায়ুর অন্তর্গতের মধ্যে যে সকল দেশ রয়েছে সেই সকল দেশের সাথে জলবায়ুটার সাদৃশ্য রয়েছে। যুক্তরাজ্য এটা কোথায় রয়েছে, ইউরোপে রয়েছে তাই না, এটা কিন্তু তোমার আরো 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, এখন কিন্তু ভিয়েতনাম কিন্তু রয়েছে। দেখো ভিয়েতনাম কোথায় রয়েছে, যে ভিয়েতনাম কিন্তু তোমার এই যে একদম এশিয়া মহাদেশের মানে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ হচ্ছে ভিয়েতনাম। এর জন্য ভিয়েতনাম হচ্ছে কোন বাংলাদেশের জলবায়ু মানে মৌসুমী জলবায়ুর সাথে মিল রয়েছে, তার মানে উত্তর হচ্ছে ঘ হবে। নিচের কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়, দেখো কোন দেশে, নিচের কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল দেখা যায়। দেখো এখানে গ্রিস দেওয়া রয়েছে, যে ভারত রয়েছে নিরক্ষীয়, ভারত হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল, মালয়েশিয়া নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, তোমার ব্রাজিল হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, কিন্তু গ্রিস রয়েছে ভূমধ্যসাগরের উত্তর দিকে, এই জন্য গ্রিস হচ্ছে তোমার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। তারপরে গ্রীষ্মকালে বাংলাদেশের তাপমাত্রা কোন দিক থেকে কোন দিকে ক্রমশ বৃদ্ধি পায়, এই যে একটা পয়েন্ট দেখো, গ্রীষ্মকালের যখন তাপমাত্রার কথা বলা হবে তখন কোন দিকে আসে, বা গ্রীষ্মকালে বাংলাদেশের তাপমাত্রা কোন দিক থেকে আসে। গ্রীষ্মকালে আমরা জানি কি যে তোমার বাংলাদেশে কি হয়, যে দক্ষিণ থেকে কোন দিকে যায়, যে দক্ষিণ থেকে উত্তর দিকে যায়, যে যদি একবারে তো দেয়া নাই, সব সচরাচর দক্ষিণ থেকে উত্তরে যায়। যদি দুইটা দিক থাকতো তাহলে সেটা দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে যেত, যেহেতু একটা দিক থেকে দেয়া আছে তাহলে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এই বাংলাদেশের তোমার গ্রীষ্মকালের তাপমাত্রাটা। মৌসুমী জলবায়ুর অপর নাম কি, দেখো মৌসুমী জলবায়ুর আবার অপর নাম, মৌসুমী জলবায়ু এর অপর নাম বলা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। আমি বলেছি কেন ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় নামকরণ করা হয়েছে এই কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, এইগুলোকে অনুসরণ করে। কোন অঞ্চলে সারা বছর পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তাহলে আমরা কিন্তু দেখো এইগুলো ইজিলি কিন্তু পারতেছি। কোনটি ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত, দেখো মিশর আছে, ইন্দোনেশিয়া আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, এগুলো কিন্তু এই তিনটাই কিন্তু তোমার নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তাহলে তোমার মিশর হচ্ছে তোমার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত। তাহলে এই যে পয়েন্টগুলো এগুলো কিন্তু আমরা সবই আছে, তোমরা একটু পরে এগুলো দেখেও নিও, সবগুলো তো করা সম্ভব না, আর এগুলো তো আমরা আলোচনা করলামই। আমরা এখন পরবর্তী অধ্যায় আলোচনা করব, কারণ আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা এই আলোচনাগুলো আর কি চালাই নিতে পারছি না, কারণ তোমাদেরও একটু রেস্ট দেওয়া উচিত। আমরা আবার 7টা থেকে যেহেতু ক্লাস শুরু করব, আমরা যেহেতু সন্ধ্যা 7টা থেকে ওয়ান শট ক্লাসটা শুরু করব পুরো অধ্যায়ের উপরে, সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য 1 ঘন্টা মতো অবশ্যই সময় দিতে চাই। এখন তোমার 5টা বাজতে গেল, আমরা 5:20-এর মধ্যে আমরা ক্লাস ক্লোজ করব। তোমরা যারা আছো তোমরা এখন বলো যে আমরা ক্লাস কত সময় পর্যন্ত নিতে পারি। তোমরা যদি চাও যে আমি ক্লাসটা আর একটু বাড়াই নিব বা আর একটু বেশি সময় ধরে নিব, সেটাও সম্ভব। আমি চেষ্টা করব যে 5:20-এর মধ্যে আর কি আমরা এই অধ্যায়টা শেষ করব। তো এখন তোমাদের উপরে নির্ভর করতেছে, তোমরা যদি ক্লাসটা যে চাও যে না পুরো বিষয় আমরা জানবো, না হলে আমরা জাস্ট শুধু সামান্য বিষয় আলোচনা করে আমরা শেষ করেও দিতে পারি, সেটা তোমাদের উপরে কিন্তু নির্ভর করতেছে। এখন আমরা সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটার এই অংশ থেকে আমরা একটু প্রশ্ন দেখি, যে এই চিত্রটা একটু লক্ষ্য করে দেখি আমরা, চিত্র কি রয়েছে দেখো, একটা পুরা সমুদ্র স্রোতের সম্পর্কে এখানে দেওয়া রয়েছে।
এখন এই চিত্র দেখে আমরা এটা বুঝতে পারতেছি যে একটা এস আকৃতির একটা মহাসাগর, একটা এস আকৃতির একটা মহাসাগর। এই মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক। যে এটার নাম কি? আটলান্টিক। এই আটলান্টিক মহাসাগরকে আবার দুইটা অংশে ভাগ করা হয়, যে উত্তর আটলান্টিক যেটা নিরক্ষরেখা থেকে শুরু করে উত্তর দিকে, এবং এটা হচ্ছে তোমার এটা হচ্ছে নিরক্ষরেখা থেকে শুরু করে উত্তর দিকে উত্তর আটলান্টিক, দক্ষিণ দিকে হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় সমুদ্র স্রোত আর কি। এই যে চিত্র দেওয়া রয়েছে, এই চিত্রের মধ্যে আমাকে ক নাম্বারকে নির্দেশ করা হচ্ছে এবং খ নাম্বারকে নির্দেশ করা হচ্ছে। এখন আমরা দেখি যে ক নাম্বারের উত্তরটা কি, সমুদ্র স্রোত কাকে বলে। ওকে, ঠিক আছে, তোমরা ক্লাসে থাকলে আর কি ক্লাসগুলো আমি নিতেও সাহস পাবো। এখন যদি তোমরা ক্লাসে উপস্থিতি নাই, লাইভ ক্লাস যেহেতু একটা খারাপও দেখাই, লাইভ ক্লাস হচ্ছে স্টুডেন্ট নাই, মনে হয় স্যার কিছু বলাইতে পারে না, তাই না? এটা একটা সমস্যা আর কি। যাই হোক, তোমরা একটু উত্তর করো তো, সমুদ্র স্রোত কাকে বলে? সমুদ্র স্রোত কাকে বলে? যে সমুদ্র স্রোতটা হচ্ছে সমুদ্র বা মহাসাগরের পানি একটা নির্দিষ্ট দিকে যে প্রবাহটা, একটা নির্দিষ্ট দিকে পানির যে চলাচল, এই প্রবাহটাকেই কিন্তু সমুদ্র স্রোত বলা হয়। এখন ভরা কোটাল বলতে কি বোঝায়? যে ভরা কোটালতে কি, যে সমুদ্র চার প্রকারের যে সমুদ্র স্রোত রয়েছে, যে সরি জোয়ার ভাটা রয়েছে, চার প্রকারের যে জোয়ার ভাটা রয়েছে, এর একটা হচ্ছে মুখ্য জোয়ার, একটা হচ্ছে মুখ্য জোয়ার, একটা হচ্ছে গৌণ জোয়ার, ভরা কোটাল, আর একটা হচ্ছে মরা কোটাল। তাহলে এই যে জোয়ার ভাটার এই চারটা অংশের মধ্যে আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভরা কোটাল বলতে কি বোঝায়। যে ভরা কোটালটা হচ্ছে, এই ভরা কোটালটা হচ্ছে যখন তোমার অমাবস্যা এবং পূর্ণিমা, যে অমাবস্যা এবং কি, এই যে অমাবস্যা এবং পূর্ণিমা যখন হয়, অমাবস্যা মানে কি জানো? অমাবস্যা মানে একদম আধার ভোরকুষ্ট, পূর্ণিমা মানে পৃথিবীতে তখন আলো দেখা যাবে রাতের সময়ও। ঠিক এই যে অমাবস্যা এবং পূর্ণিমার সময় এই যে পৃথিবী এবং এই যে চন্দ্র এবং চাঁদ, সরি পৃথিবী, চন্দ্র এবং সূর্য, এগুলো সব একই সরল রেখায় থাকে। যে অমাবস্যা এবং পূর্ণিমার সময় কি হয়, আমি যদি এখানে এগুলো মুছে দিই, জাস্ট শুধু ভরা কোটালের এই যে আমাদের যে জোয়ার ভাটা হয়, এই জোয়ার ভাটার মধ্যে ভরা কোটালের যে অংশটা বোঝানো হচ্ছে, যখন অমাবস্যা এবং পূর্ণিমা হয়, এই সময় কি হয়, যে এইটা যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবী হয়, এই পৃথিবী, এটার মাঝে চাঁদ থাকে এবং এই পাশে থাকে তখন সূর্য। আমি যদি লিখি যে আর্থ, মুন, সান, তাহলে এই যে অংশগুলো একটু আমরা খেয়াল করি, যে এই যে পৃথিবীতে যে জোয়ার ভাটা হয়, এই জোয়ার ভাটাতে সবসময় চাঁদটা পৃথিবীর কাছে থাকে এবং সূর্য দূরে থাকে। এই কারণে তোমার চাঁদটা ছোট হওয়ার পরেও সূর্য থেকে চাঁদের দিকে পৃথিবীর আকর্ষণ সবচেয়ে বেশি থাকে। এই পৃথিবীর আকর্ষণ বেশি থাকার ফলে এই চাঁদের দিকে পৃথিবী, যেখানে চাঁদ যেখানে থাকবে, পৃথিবীর এই দিকে যে জোয়ার হবে তাকে বলা হয় যে মুখ্য জোয়ার। যখন চাঁদ যদি এখানে থাকতো, মুন, এখানে যদি যে জোয়ারটা হবে তখন সেটা হবে মুখ্য জোয়ার।
তার অপোজিট সাইডে তখন হবে গৌণ জোয়ার। এবং চাঁদটা যদি এখানে আছে এবং এর পাশে আবার সূর্য রয়েছে, পৃথিবীতে চাঁদ, আরে আল্লাহ ফার্স্ট পড়ান। আচ্ছা আমি তো তোমাদের জন্যই তো স্লো পড়াচ্ছি। দেখো তোমরা বলতেছো জোরে জোরে পড়ান বা স্পিডে পড়ান, তাই শুরু করি, তারপরে বুঝতে না পারলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? আচ্ছা দেখো যে এই যে পৃথিবীতে যে একই দিকে যে চাঁদ রয়েছে, এই চাঁদের আকর্ষণ কিন্তু এই স্থানে তোমার আকর্ষণটা বেশি। আবার যদি এখানে যদি সূর্য না থাকতো তারপরেও কিন্তু এখানে জোয়ার হতো। সূর্য যদি না থাকতো তখন এই পাশের যে জোয়ার হতো তাকে বলা হতো মুখ্য জোয়ার। তাকে কি বলা হতো? মুখ্য জোয়ার। কিন্তু এই চাঁদের পাশে আবার তোমার সূর্য রয়েছে, এর ফলে এই চাঁদের যে আকর্ষণ আবার সূর্যের আকর্ষণ একই সাথে একইভাবে পৃথিবীর উপরে কাজ করে, একই সাথে কাজ করে। এই কারণে এই স্থানে স্বাভাবিক যে মুখ্য জোয়ার হয় তার থেকেও বেশি আকার জোয়ার হয়। বুঝাতে পারলাম? যে এখানে চাঁদ মনে করো নাই, সূর্য নাই, সূর্য মনে করো এদিকে আছে, সূর্য এদিকে আছে, তাহলে এখানে চাঁদের আকর্ষণে এখানে মুখ্য জোয়ার হতো। আবার তোমার অপোজিট সাইডে তখন গৌণ জোয়ার হতো। কিন্তু এই সূর্য যখন আবার এই চাঁদের পাশে রয়েছে, মানে চাঁদের অপোজিটে রয়েছে, তাহলে এই যে সূর্যের একটা আকর্ষণ আবার চাঁদের আকর্ষণ একই জায়গায় বল করার কারণে এই স্থানে মুখ্য জোয়ার হতো, তার থেকেও বেশি পরিমাণে জোয়ার হয়। তখন তাকে বলা হয় ভরা কোটাল। আর এই সময়টা হচ্ছে দুইটা। এই সময়টা কয়টা? দুইটা। এই দুইটা হচ্ছে আমাবস্যা এবং পূর্ণিমা। আমাবস্যা এবং পূর্ণিমা। এই যে আমাবস্যা এবং পূর্ণিমার সময় এই যে তোমার চাঁদ এবং সূর্য এর এক পাশে পৃথিবী থাকে। এটা কিন্তু ভালো করে লিখতে হবে। এটা কি লিখতে হবে? ভালো করে লিখতে হবে যে পৃথিবী, লিখতে হবে যে পৃথিবী এর একই পাশে চাঁদ ও সূর্য অবস্থান করলে, সূর্য অবস্থান করলে তখন চন্দ্র এবং সূর্য এই দুটার আকর্ষণে এখানে যে জোয়ারটা হবে একে বলা হয় ভরা কোটাল। একে কি বলা হবে? ভরা কোটাল। ঠিক একই সময় যদি বলা হয় মরা কোটালটা কি, যদি বলা হতো যে মরা কোটাল বলতে কি বোঝায়, মরা কোটালটা হচ্ছে তোমার এই যে এখানে কি রয়েছে যে চাঁদ। এখন আমি যদি এখানে মনে করে দিই এই পৃথিবী, এই পৃথিবীর এই স্থানে যখন এই এখানে যদি কি থাকে যে সূর্য থাকে, এখানে যদি সূর্য থাকে, ঠিক একই সময় এই যে সূর্য থাকার ফলে এই যে সূর্য এবং চন্দ্র এটা একটা সমকোণে অবস্থান করবে। সূর্য এবং চন্দ্র যখন সমকোণে অবস্থান করবে তখন কি হয় যে এই যে চাঁদের আকর্ষণে এখানে মুখ্য জোয়ার হয়, কিন্তু অপোজিট সাইডে তখন কি হয় যে এখানে মুখ্য জোয়ার হওয়ার কথা, মুখ্য জোয়ার হওয়ার কথা, কিন্তু চাঁদের আকর্ষণের কারণে এই স্থানে এত বেশি এখানে সূর্যের আকর্ষণে জোয়ার হয় না, তখন এটা হয় মরা কোটাল। মরা কোটাল মানে কম আকর্ষণ, এবং এটা হচ্ছে সপ্তম এবং অষ্টমী তিথিতে। এই যে এটা কোন তিথিতে হয় যে পৃথিবীতে চাঁদ, সূর্য এবং চাঁদ, পৃথিবীতে সূর্য এবং চাঁদ যখন সমকোণে অবস্থান করবে সেই সময়টা হবে তোমার সপ্তম এবং অষ্টমী তিথিতে। সেই সময় হবে সপ্তম এবং অষ্টমী তিথিতে, তখন সেটা হচ্ছে মরা কোটাল হয়। আর অমাবস্যা এবং পূর্ণিমার সময় পৃথিবীর একই পাশে চাঁদ এবং সূর্য অবস্থান করার ফলে মুখ্য জোয়ার থেকে অধিক পরিমাণে জোয়ার হয়। এই কারণে এই তোমার পূর্ণিমা এবং অমাবস্যার সময় ভরা কোটাল হয়ে থাকে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে একবারে কিন্তু জোয়ার ভাটার আলোচনায় হয়ে গেল, একবারে জোয়ার ভাটার আলোচনায় কিন্তু আমরা শেষ করতে পারলাম। এখন আমাদের গ নাম্বারে বলছে ক চিহ্নিত স্রোতটির বর্ণনা দাও। আমাদের অধিকাংশ সময় এই স্রোত নিয়ে কিন্তু ঝামেলায় পড়তে হয়। যে স্রোত নিয়ে কিভাবে ঝামেলায় পড়তে হয়, যে আমরা কিন্তু স্রোতের নামও বুঝি না, যে এটা স্রোতটা কিভাবে সৃষ্টি হলো এটাও বুঝি না। দেখো এখানে ক বলতেছে, এই যে ক চিহ্নিত অঞ্চলটা কোথায়,
এই দেখো অঞ্চলে এখানে তোমার কি অঞ্চল রয়েছে, এই দেখো এখানে এই স্থানে আমি একটু মানচিত্র আঁকা, এটা তোমাদের জন্য বেটার হবে। যদি তোমার এই সমুদ্র স্রোত নিয়ে পরীক্ষায় আসে, তোমরা একটু মানচিত্র অঙ্কন করার চেষ্টা করবা। সেই চেষ্টাটা কিরকম, যে জাস্ট একটু দেখে দেখে একটু মানে চেষ্টা করলেই হবে, এত বেশি লাগবে না আর কি। এটা চিকন আর কি। ঠিক আছে, আচ্ছা এইটাই দেখো, এরকম দেওয়ার পরে দেখো এই স্থানে রয়েছে মেক্সিকো। এই যে এখানে কোন দেশ, মেক্সিকো, এবং এইটাকে বলা হয় মেক্সিকো উপসাগর। এবং এখানে কিছু ছোট ছোট দ্বীপ, মানে কি রয়েছে, যে দ্বীপ রয়েছে, এটাকে বলা হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। এখানে কি কি রয়েছে, দ্বীপপুঞ্জ রয়েছে। এবং এখানে হচ্ছে তোমার ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের, এখানে ফ্লোরিডা অঙ্গরাজ্য রয়েছে। এই নিচে কিউবা রয়েছে, নিচে এই দেশগুলো কিন্তু রয়েছে। এখন বিষয়টা বলতেছে ক চিহ্নিত অঞ্চল, এবং এটা যদি আমরা নিরক্ষরেখা বলি, এই দেখো নিরক্ষরেখা। এখন এই যে ক চিহ্নিত অঞ্চলটা যেহেতু এইখানে ক, এইটা হচ্ছে তোমার উপসাগরীয় স্রোত বলা হয়, যে মেক্সিকো উপসাগরকে বলা হয়, যে মেক্সিকো উপসাগরে যে স্রোতটা হয় তাকে বলা হয় উপসাগরীয় স্রোত একটা উষ্ণ স্রোত। যদি প্রশ্ন করা হয় উপসাগরীয় স্রোত একটি উষ্ণ স্রোত, কিভাবে প্রমাণ করো? কারণ যে উপসাগরীয় স্রোতটা নিরক্ষরেখার কাছাকাছি রয়েছে, নিরক্ষরেখা সূর্যের তাপ সবচেয়ে বেশি দেয়, এই কারণে সূর্যের তাপের কারণে এটা উষ্ণ স্রোত। এখন উষ্ণ স্রোত কিভাবে সৃষ্টি হলো, এটার বর্ণনা চাচ্ছে, যে এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটা অংশ, দেখো যে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটা অংশ নিরক্ষরেখাকে ভেদ করে এটা ব্রাজিলের উপকূল দিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছায়, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা সাগরে পৌঁছায়, এবং ক্যারিবিয়ান সাগর থেকে এইটা একটা অংশ এই যে মেক্সিকো উপসাগরে পৌঁছায়। একটা কি হয়, যে মেক্সিকো উপসাগরে পৌঁছালে এই মেক্সিকো উপসাগরের আরেকটা 3টা গতিধারা একটা অংশ আস্তে আস্তে করে উপর দিকে কি হয়, যাইতে যাইতে এই যে গ্রিনল্যান্ড, এটা কি গ্রিনল্যান্ড, এই এক কোথায়, এই যে এটা দেখছো, এই গ্রিনল্যান্ডকে ভেদ করে একটা অংশ সোজা তোমার ইংল্যান্ডের পাশ দিয়ে উত্তর দিকে অগ্রসর হয়, এবং আরেকটা শাখা এটা অংশ হয়ে যে ইউরোপের পশ্চিম পাশ দিয়ে এখানে ক্যানারি পাশ দিয়ে কি নাম ধারণ করেছে, ক্যানারি নাম ধারণ করে দক্ষিণ দিকে আসে, এইভাবে আবার এই স্রোতের সাথে মিলিত হয়। তাহলে এই অংশ থেকে বুঝতে পারলাম এটা হচ্ছে উপসাগরীয় স্রোত, এবং উপসাগরীয় স্রোতের 3টি ধারা রয়েছে। উপসাগরীয় স্রোত উৎপত্তি হয়েছে কিভাবে, দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটা অংশ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছায়, আবার উত্তর নিরক্ষীয় স্রোতের আরেকটা ধারা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এখানে মিলিত হয়। আবার এই যে ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ দিক থেকে উত্তর নিরক্ষীয় স্রোতের আরেকটা অংশ মিলিত হয়ে মেক্সিকো উপসাগরে এই স্রোতটা উপনীত হয়। ফলে এই যে উষ্ণ স্রোতের ফলে এই অঞ্চল আমেরিকার যে সকল ব্যবসা বাণিজ্য এই মেক্সিকো উপসাগরকে কেন্দ্র করে কিন্তু হয়। এখন এই জোয়ার ভাটা বা এই স্রোতের মাধ্যমে কিন্তু পৃথিবীতে তোমার এই যে সমুদ্রগামী যে জাহাজগুলো এইগুলো কিন্তু রয়েছে, আর এইগুলো কিন্তু রয়েছে আর কি। এখন এই যে সমুদ্রগামী জাহাজ এগুলো এখানে চলে, এবং উপসাগরীয় স্রোতের যে একটা ধারা একটা চলে গেল কি, যে উত্তর প্রবাহ হলো একটা অংশ তোমার ক্যানারি, একটা গিনি, এইভাবে নাম করে আবার এটার সাথে মিলিত হলো। তাহলে এটা হচ্ছে তোমার উপসাগরীয় স্রোত হচ্ছে গাঢ় নীল। উপসাগরের স্রোতটা কি, যে গাঢ় নীল, উপসাগরীয় স্রোত হচ্ছে গাঢ় নীল আকারে ধারণ করে আর কি। এটা এরকম একটা বর্ণনা দিয়ে দিলাম, যে জাস্ট চিত্র অঙ্কন করে এরকম বর্ণনা দিব। তারপরে বলতেছে খ এবং গ চিহ্নিত স্রোতের পার্থক্য। তাহলে খ এবং গ, যে খ এবং গ চিহ্নিত, দেখো খ এখানে রয়েছে ক্যানারি স্রোত, এই খটা হচ্ছে এটা হচ্ছে ক্যানারি স্রোত,
এটা হচ্ছে ক্যানারি স্রোত, এবং গটা যেটা রয়েছে এইটাও কিন্তু তোমার যে ল্যাব্রাডর স্রোতের অংশ। ল্যাব্রাডর দ্বীপ রয়েছে, ল্যাব্রাডর দ্বীপ থেকে এই স্রোতটা কিন্তু এসেছে, যে এই যে ল্যাব্রাডর, যে ল্যাব্রাডর স্রোত মানে কি, যে এই যে গ্রিনল্যান্ডের থেকে একটা অংশ এই শীতল স্রোত, দেখো এখানে তোমার পর্বত কি রয়েছে, বরফ রয়েছে, বরফ গোলা এই পানি এই শীতল স্রোতটা দক্ষিণ দিকে অগ্রসর হয়ে তোমার তোমার হচ্ছে উপসাগরীয় স্রোতের এদিকে এসে মিলিত হয়, এটা হচ্ছে শীতল স্রোত। তাহলে আমরা যে কে বুঝতে পারলাম, গটা হচ্ছে এটা একটা ল্যাব্রাডর স্রোত যেটা শীতল স্রোত, এবং যেটা রয়েছে এটা হচ্ছে ক্যানারি স্রোত, এটা উষ্ণ স্রোত। এই যে উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের যে পার্থক্য রয়েছে ভিন্নধর্মী, সেটাই কিন্তু আলোচনা এখানে করতে হবে। ঠিক আছে, এই বিষয় নিয়ে আমরা আরো একটু আলোচনা করব, জাস্ট শুধু তোমাদের এই পয়েন্টগুলো বুঝাই দিচ্ছি, না হলে আমরা শেষ করতে পারবো না আর কি, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। দেখো 2 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, আটলান্টিক মহাসাগরীয় স্রোত। দেখো আটলান্টিক মহাসাগরীয় স্রোত থেকে কিন্তু এবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, যে মেক্সিকো উপসাগরের সৃষ্টি হয়েছে। মেক্সিকো উপসাগরীয় স্রোতকে কি বলা হয়, যে উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোত। খ নম্বরে বলতেছে নিরক্ষরেখার দক্ষিণে অয়ন বায়ু দ্বারা সৃষ্ট, যে নিরক্ষরেখার দক্ষিণে অয়ন বায়ু দ্বারা সৃষ্ট, এটা কোন স্রোত, এটা তোমাদেরকে বলতে হবে। যে উদ্দীপকে উল্লেখিত খ স্রোতের বর্ণনা দাও, যে নিরক্ষরেখার দক্ষিণে অয়ন বায়ু দ্বারা সৃষ্ট হয়েছে কোন স্রোত আর কি। তারপরে সুমেরু সাগর থেকে উৎপত্তি হয়ে গ্রিনল্যান্ডের পাশ দিয়ে এসেছে, এটা হচ্ছে ল্যাব্রাডর স্রোত। তাহলে আমরা যে আগের প্রশ্নটা পড়লাম সেই একই প্রশ্ন কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে। সমুদ্র স্রোত কাকে বলে, আমরা তো জানি সমুদ্রের যে পানির স্বাভাবিক চলাচল, এটা বায়ু প্রবাহ সমুদ্র স্রোতকে কিভাবে প্রভাবিত করে। সমুদ্র স্রোতের প্রধান একটা অংশ, সমুদ্র স্রোতের প্রধান অংশ এটা হচ্ছে তোমার কি, যে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের মাধ্যমে সমুদ্র স্রোতটা বেশি তোমার প্রবাহিত হয়। দেখো সমুদ্রে যখন এই যে পৃথিবীতে যে বায়ুচাপ বলয় রয়েছে, বায়ুচাপ বলয় অনুসরণ করে পৃথিবীতে পশ্চিমা বায়ু রয়েছে, নিয়ত বায়ু রয়েছে, অয়ন বায়ু রয়েছে, এইগুলো যখন চলাচল করে, তখন এই যে বায়ু প্রবাহ অনুসরণ করে তোমার যদি পশ্চিমা বায়ু হয়, সেই পশ্চিমা বায়ু হলে সেটা পশ্চিম দিক থেকে তোমার এই যে পূর্ব দিকে এই সমুদ্র স্রোতটা সৃষ্টি হয়, পশ্চিম দিক থেকে সমুদ্র স্রোতটা সৃষ্টি হয়। আর যদি সেটা অয়ন বায়ু হয়, সেটা কি হয়, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে স্রোতটা প্রবাহিত হয়। তাহলে এই যে বায়ু প্রবাহের মাধ্যমে সমুদ্র স্রোত যে হচ্ছে, এটা কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম আর কি। তারপরে নিরক্ষরেখার দক্ষিণে তোমার অয়ন বায়ু দ্বারা সৃষ্ট, নিরক্ষরেখার দক্ষিণে অয়ন বায়ু দ্বারা সৃষ্ট কোনটা, যে এখানে কিন্তু তোমার যে তোমার এই যে নিরক্ষরেখার দক্ষিণে যে অয়ন বায়ু দ্বারা সৃষ্ট বলতে কোন বায়ুকে বোঝাচ্ছে, এটা বলো। মিরাজ এটা কি লিখছে আমি বুঝতে পারতেছি না, এটা এটা কি হবে বলো। নিরক্ষরেখার দক্ষিণে এটা সৃষ্টি হয়েছে কোন স্রোত, যে আফ্রিকার সাথে আফ্রিকার দক্ষিণে যে একটা স্রোত রয়েছে, সেটা হচ্ছে বেঙ্গলিয়া স্রোত। একটা কি, যে বেঙ্গলিয়া স্রোত, এটা কিন্তু খ নাম্বারে যে অংশটা, সেটা হচ্ছে বেঙ্গলিয়া স্রোত। কিরকম, যাই হোক, এখানে
দেখো যে পশ্চিমা বায়ু প্রবাহের মাধ্যমে যে কুমেরু একটা স্রোত, এই স্রোতটা কি হয় যে এই যে আফ্রিকার উপকূলে এই যে আফ্রিকার উপকূলে যে উত্তমাশা অন্তরীপ রয়েছে, এখানে বাধা পেয়ে এই যে এখানে একটা বেঙ্গোলিয়া নাম আছে, কি আছে, বেঙ্গোলিয়া স্থান রয়েছে। এই বেঙ্গোলিয়া স্থানে যে স্রোতটা উত্তর দিকে অগ্রসর হতে থাকে একে বলা হয় বেঙ্গোলিয়া স্রোত। তাহলে এইটা হচ্ছে একটা শীতল স্রোত। এটা কি স্রোত? এটা হচ্ছে শীতল স্রোত, কারণ এটা হচ্ছে অয়ন বায়ু দ্বারা সৃষ্ট। অয়ন বায়ু, যে অয়ন বায়ুর মাধ্যমে, এটা পশ্চিমা বায়ু রয়েছে অয়ন বায়ুর মধ্যে, যে অয়ন বায়ু 3 প্রকার, তাই না? অয়ন বায়ুর 3টা অংশের ভিতরে এটাও কিন্তু একটা তোমার পশ্চিমা বায়ুর মাধ্যমে এটা সৃষ্টি হয়ে একটা বেঙ্গোলিয়া হয়ে এটা উত্তর দিকে অগ্রসর হয়, নিরক্ষরেখা পর্যন্ত যায়। আবার আরেকটা অংশ আফ্রিকার পশ্চিম পাশ দিয়ে কিন্তু দক্ষিণ পাশ দিয়ে কিন্তু ভারত মহাসাগরে চলে যায়। এখন বলছে যে উদ্দীপকে ক এবং গ স্রোতের পার্থক্য। যে উদ্দীপকের কটা হচ্ছে উপসাগরীয় স্রোত এবং গটা হচ্ছে ল্যাব্রাডর স্রোত। ল্যাব্রাডর হচ্ছে শীতল স্রোত, আর এটা হচ্ছে উষ্ণ স্রোত। এটা শীতল স্রোত এবং এটা উষ্ণ স্রোত। এই স্রোতের পার্থক্যগুলো আমরা আলোচনা করব আর কি। তারপরে এখন 3 নাম্বার দেখো, সমুদ্রের পানি নির্দিষ্ট দিকে চলাচল করে, এটা হচ্ছে সমুদ্র স্রোত। 2 নম্বর ঘটনা, সমুদ্রের পানি নির্দিষ্ট সময় পর পর ওঠানামা করে, জোয়ার ভাটার কথা বলছে। এখন জোয়ার ভাটা কাকে বলে? হ্যাঁ, আমরা শেষ করে দিব, টেনশন নাই। আমরা এটা মানে যত সময় লাগুক আমরা 8ম অধ্যায় শেষ করব, দেন তারপরে 7টা থেকে আমরা পুরো ক্লাস আবার শুরু করব আর কি, ওয়ান শট নিব। তাহলে জোয়ার ভাটা কাকে বলে? যে জোয়ার ভাটা যে একটা নির্দিষ্ট সময় পর পর যে পানির যে ওঠানামা আর কি, এটাই কিন্তু জোয়ার ভাটা আর কি। মুখ্য জোয়ার বলতে কি বোঝায়? যে মুখ্য জোয়ারটা হচ্ছে পৃথিবীর যে পাশে চন্দ্র থাকে ওই পাশে মুখ্য জোয়ার হয়, এটা আর কি, ঠিক আছে। উদ্দীপকে এক ঘটনার কারণগুলো কি কি? যে সমুদ্রের পানি নির্দিষ্ট দিকে চলাচল করে, মানে সমুদ্র স্রোত সৃষ্টি হওয়ার কি কি কারণ রয়েছে। আমরা বোর্ড কোশ্চিনের সাথে সাথে আরো অন্যান্য কোশ্চিনগুলোও কিন্তু একটু পড়তে হবে ভাই। শুধু কি বোর্ড কোশ্চিন সবই কি রিপিট করবে? মানে এটা কি একদম মানে ছেলে খেলার মতো যে বোর্ড কোশ্চিন থেকে আমরা সাজেশন নিব, ওইখান থেকে ওই অনুযায়ী প্রশ্নগুলো পড়বো? কারণ বোর্ড কোশ্চিন সরাসরি দিবে না, একটু চেঞ্জ করে দিবে একই ক্যাটাগরির প্রশ্নগুলো। উদ্দীপকের ঘটনা কি? যে সমুদ্র স্রোতের কারণ কি রয়েছে? বায়ু প্রবাহ রয়েছে, পৃথিবীর ঘূর্ণায়ন গতি, শৈলশিলার অবস্থান, লবণাক্তকতার তারতম্য, এইগুলো হচ্ছে সবই কি যে সমুদ্র স্রোতের সৃষ্টি হওয়ার কারণ। 2 নম্বর ঘটনা হচ্ছে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় পরপর ওঠানামা করে, যে জোয়ার ভাটার কথা বলা হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে উদ্দীপকের ঘটনা 2 এর প্রভাব। এই যে জোয়ার ভাটার কি কি প্রভাব রয়েছে, এটা কিন্তু এখানে জানতে চাওয়া হচ্ছে। কারণ জোয়ার ভাটার মাধ্যমে এই যে নদীতে নাব্যতা কিন্তু ফিরে আসে, মাছের উৎপাদন বৃদ্ধি পায়, লবণ তৈরি উৎপাদন হয়। আবার এই লবণাক্ত পানি উপকূলীয় ভাগে যখন জোয়ার হয় তখন কিন্তু উপকূলীয় অঞ্চলে চলে যায়। এই কারণে কিন্তু তোমার অনেক সময় এই কৃষি জমিতে ব্যাপক ক্ষতিও হয়, লবণের পরিমাণ বেড়ে যায় আর কি। দেখো এই প্রশ্ন কিন্তু 24-এ এসেছে। সমুদ্র স্রোত কি এটা তো জানো, আমার গলাটা দেবে গেছে ঠান্ডা লেগে। এখন দেখো শৈবাল সাগর সৃষ্টি হয় কি কারণে? শৈবাল সাগর সৃষ্টির কারণ কি? শৈবাল সাগর সৃষ্টি হওয়ার কারণ কি? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে শৈবাল সাগর হচ্ছে তোমার শৈবাল সাগর তোমার এই যে উপসাগরীয় স্রোতের যে 3টা অংশ, একটা হচ্ছে উত্তর প্রবাহ, একটা হচ্ছে ক্যানারি, একটা গিনি স্রোত। এই স্রোতের ফলে যেমন এটা হচ্ছে উপসাগরীয় স্রোত যদি বলি, এই স্রোতটা এই আটলান্টিক মহাসাগরের এই অংশে স্রোতটা ঘুরে এইভাবে আসে আর কি মিলে। কিন্তু এই যে মাঝে আটলান্টিক মহাসাগরের এই মাঝখানে তোমার কি থাকে? যে এই চারদিকে সমুদ্র স্রোতের ফলে মাঝে একদম তোমার কি হয় যে স্রোত বিহীর থাকে। এর ফলে সকল শৈবাল সহ আরো অন্যান্য জলজ উদ্ভিদ কিন্তু এই স্থানে জন্মায়।
এই জন্য এটিকে বলা হয় শৈবাল সাগর আর কি। উদ্দীপকে ক চিত্রে জোয়ার ভাটার বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো কর জোয়ার ভাটা সূর্য, পৃথিবী এবং চাঁদ। তাহলে আমি কি বললাম যে সূর্য, পৃথিবী, চাঁদ এরা যখন সমকোণে থাকবে তখন এটাকে বলা হয় মরাকোটাল। এটা যখন সমকোণে থাকবে তাকে বলা হবে মরাকোটাল। আর এরা যখন একই সমতলে থাকবে তখন তাকে বলা হয় ভরাকোটাল। যে এরা হচ্ছে পূর্ণিমা অমাবস্যার সময় এই অবস্থায় থাকে এবং অষ্টমী এবং সপ্তমী তিথিতে এরা সমকোণ অবস্থানে থাকে। তাহলে আমরা কিন্তু এগুলো বিষয়টা বুঝলাম আর কি। এখন এই যে জোয়ার ভাটার যে নির্দিষ্ট পথে অনুসরণ করে যে জোয়ার ভাটা চলাচল করে এই অংশগুলো যে আমরা একটু পড়বো এখানে, যে সমুদ্রের এই জোয়ার ভাটা আছে দুইটা অংশে বিভক্ত, একটা উষ্ণ স্রোত, একটা শীতল স্রোত। একটা উষ্ণ স্রোত, একটা শীতল স্রোত। এর একটা কারণটা হচ্ছে কি কি কারণ রয়েছে? বায়ু প্রবাহ, বায়ু প্রবাহের মাধ্যমে সমুদ্র স্রোত হয়, পৃথিবীর আবর্তন। এই যে পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাহলে কেন্দ্রাতিক যে বল রয়েছে, কেন্দ্রাতিক যে বল, এই কেন্দ্রাতিক বলের ফলে পৃথিবীর এই চারপাশে যে সকল বস্তু রয়েছে বা পানি রয়েছে এগুলো ছিটকে যায় না। এটা একটা পয়েন্ট। আবর্তন, লবণাক্তকতার তারতম্য, যে লবণের পরিমাণ, লবণ সবসময় কি হয় যে ঘনত্ব বেশি পানির থেকে, এই জন্য লবণ যেখানে কম লবণ মিঠা পানি সেদিকে কিন্তু লবণের পানি অগ্রসর হতে থাকে, সেদিকে কিন্তু সমুদ্র স্রোত হয়। বাষ্পীভবনের তারতম্য, যখন এক জায়গায় পানি আছে ওখান থেকে যদি সূর্যের তাপ বেশি হয় বাষ্পীভবন হলে পারে সেটা কি হয় ওইটার ফলে তোমার ওই স্থানের জায়গা কিন্তু খালি হয়ে গেল না। এখানে আমার একটা পানি রয়েছে, এখন যদি আমি তাপ প্রয়োগ করে যদি আমি এখানে পানি যদি উষ্ণ করে ফেলি তাহলে এখানে কি হবে, এটা পানি কমে যাবে না। তাহলে এই স্থানের পানি পূরণ করার জন্য আশেপাশে থেকেই পানির স্থানে তোমার অগ্রসর হতে থাকবে। এইটার ফলেও কিন্তু আমাদের সমুদ্র স্রোতটা হয়। ভূভাগের অবস্থান, দেখো যে ভূভাগের অবস্থান অনেক সময় সমুদ্র স্রোতকে তোমার একটা স্রোত এইভাবে আসছে, যখন এদিকে যাবে তখন কি হবে, এই যে ভূভাগের অবস্থানের কারণে এর দিকটা একটা উত্তর দিকে চলে যাবে, একটা দক্ষিণ দিকে চলে যাবে। এটা ভূভাগের অবস্থান। শৈলশিরার অবস্থান ঠিক একই রকম, যে তোমার শৈলশিরাটা কি পাহাড়ের মতো, আমরা পাহাড় দেখি না, ঠিক সেই পাহাড়টা যদি কোনো সমুদ্রের মধ্যে যদি এরকম পাহাড় সদৃশ্য যে সকল উঁচুভূমি রয়েছে এগুলোকে বলা হয় শৈলশিরা। এইগুলোর ফলে এই যে সমুদ্রের স্রোত যখন সৃষ্টি হবে তখন কি হয়, এইগুলো না গিয়ে এই পাহাড়ের কারণে, এই শৈলশিরার কারণে এর গতিটা ভিন্ন দিকে চলে যায়। এভাবে কিন্তু সমুদ্র স্রোত কিন্তু সৃষ্টি হয়। তাহলে সমুদ্র স্রোতের সৃষ্টির যে 8টা পয়েন্ট রয়েছে এগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম। দেখো এখানে আমরা সব আলোচনা এইভাবে করা রয়েছে, তোমরা এই ম্যাটেরিয়ালস পেয়ে যাবা আর কি, এটা দেখে পড়লে পারে তোমরা সহজে এটা বুঝতে পারবে আর কি। এখন এইখানে আমরা আটলান্টিক মহাসাগরীয় সমুদ্র স্রোতগুলো দেখব, যে কুমেরু, বেঙ্গলিয়া স্রোত। বিশেষ করে এখানে বেঙ্গলিয়া স্রোতটা তোমরা একটু ভালো করে দেখবা, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এখন এইটা দেখায় আমি একটু এটা পুরো আলোচনা শেষ করি। দেখো যে পশ্চিমা স্রোতের একটা অংশ কি হয়, যে পশ্চিমা বায়ু প্রবাহের মাধ্যমে এই যে উত্তমাশা অন্তরীপে বাধা পেয়ে বেঙ্গলিয়া নামক স্রোতের স্থান লাভ করে। পশ্চিমা স্রোত যেহেতু শীতল স্রোত, এটাও একটা শীতল স্রোত, কিন্তু নিরক্ষরেখার কাছে আস্তে আস্তে সূর্যের তাপ ধারণ করে বেঙ্গলিয়া স্রোত আস্তে আস্তে উষ্ণ স্রোতে ধারণ করে। এটা তারপরে দক্ষিণ নিরক্ষীয় স্রোত ধারণ করে, এটা উষ্ণ স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের উপকূলে বাধা পেয়ে একটা অংশ উত্তর দিকে চলে যায়, তখন উত্তর নিরক্ষীয় স্রোত তাপ ধারণ করে। দক্ষিণ নিরক্ষীয় স্রোত এই স্থলভাগের হয়ে আরেকটা নিচের দিকে আসে, ব্রাজিলের কাছে আসে ব্রাজিল স্রোত। তারপরে ব্রাজিল স্রোত আবার ফকল্যান্ড দ্বীপের কাছে আসে, ফকল্যান্ড স্রোত নাম ধারণ করে। যখন নিরক্ষরেখার কাছে যেগুলো থাকবে সেগুলো সবই উষ্ণ, যেটা দূরে সেগুলো সবই, যেমন এইগুলোর উপরে সবই হচ্ছে শীতল, এই ভিতরে যা আছে সব উষ্ণ। তাহলে এই দিকের নিচে যা আছে সবই শীতল, এইগুলোর ভিতরে যা আছে সবই উষ্ণ।
ঠিক কিন্তু উপসাগরীয় স্রোতের যে অংশটা দেখো যে এই যে এটা আছে তোমার মেক্সিকো উপসাগর, এখানে আছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এই অংশটা একটা উত্তর আটলান্টিক প্রবাহের দিকে চলে গেল, একটা ক্যানারি স্রোত আর একটা গিনি স্রোত। এইটা আবার নিরক্ষীয় স্রোতের ভিতরে এই স্থানে তোমার শৈবাল সাগর রয়েছে। আর এই যে এটা দেখো ল্যাব্রাডর স্রোত, ল্যাব্রাডর এই গ্রিনল্যান্ডের পাশ দিয়ে একটা অংশ শীতল স্রোত এর দক্ষিণ দিক থেকে অগ্রসর হয়। এই মোট হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগরীয় সমুদ্র স্রোত। আমার মনে হয় যে অনেক কঠিন, কিন্তু কঠিন না, এগুলো সহজ আর কি। ভারত মহাসাগরীয় স্রোত রয়েছে, তারপরে তবে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে, সমুদ্র স্রোত জলবায়ুর উপরে কি ধরনের প্রভাব রাখে, এটা একটু দেখবা যে এই যে তোমার যে উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের উপর ভিত্তি করে, উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের উপরে ভিত্তি করে যে জলবায়ুর উপর প্রভাব, উষ্ণ স্রোত যেখানে হয় সেই স্থানে কিন্তু তোমার জলবায়ুটা কিন্তু অনেক উষ্ণ থাকে আর কি। এখন আটলান্টিক মহাসাগরের স্রোত সময়ের কিছু প্রভাব রয়েছে, যে গ্র্যান্ড ব্যাংক কি এটাও রয়েছে, কিন্তু এটা সমুদ্রের অগভীর মগ্ন চূড়া, এইগুলো কিন্তু ওইখানে কি করা হয়, মাছ চাষ করা হয়, যে উত্তর আটলান্টিক মহাসাগরে কিন্তু এটা রয়েছে আর কি। ভারত মহাসাগরীয় সমুদ্র স্রোতের অংশটা একটু দেখি, যে ভারত মহাসাগরীয় সমুদ্র স্রোত যে নিরক্ষরেখা, এই যে নিরক্ষরেখার এইদিকে তোমার যে আটলান্টিক মহাসাগরের উত্তর এবং দক্ষিণে তোমার কিন্তু কোনো ধরনের স্থলভাগ ছিল না, কিন্তু ভারত মহাসাগরে একটা রয়েছে, এখানে স্থলভাগ রয়েছে এবং এখানে মৌসুমী জলবায়ু প্রবাহিত হয়। এই যে মোজাম্বিক স্রোত, মাদাগাস্কার স্রোত, এগুলো আগুলা স্রোত, এগুলো সবই হচ্ছে শীতল স্রোত, কিন্তু নিরক্ষীয় বিপরীত স্রোত এগুলো, তারপরে সোমালি স্রোত এগুলো উষ্ণ স্রোত আর কি। ঠিক আছে, ভারত মহাসাগর এত বেশি দরকার নাই, তারপরে তোমাদেরকে একটু দেখায় রাখলাম। জোয়ার ভাটার যে অংশটা একটু দেখি, যে 12 ঘন্টা তোমার এই যে 6 ঘন্টা, দেখো যে 6 ঘন্টা 13 মিনিট পর পর, যে 6 ঘন্টা 13 মিনিট পর পর এক জায়গা যদি ভাটা হয়, তার 6 ঘন্টা 13 মিনিট পরে আবার সেই স্থানে জোয়ার হয়, তাহলে দিনে 2 বার জোয়ার 2 বার ভাটা হয়, মানে একটা জোয়ারের পরে আরেকটা জোয়ার আসতে তার তোমার হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট সময় লাগে, যে 12 ঘন্টা 26 মিনিট কিন্তু সময় লাগে আর কি। এই জোয়ার ভাটার ক্ষেত্রে কেন্দ্রাভিক বল, কেন্দ্রাতিক বল এইগুলো একটু ভূমিকা রাখে আর কি। তবে জোয়ার ভাটার এই যে আমাদের এই শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা আলোচনা করব, যে মুখ্য জোয়ারটা যে সবসময় যে এই যে তোমার যেখানে চাঁদ থাকে ওই চাঁদের দিকে যে জোয়ারটা হয়, এক কথায় এটা সহজ কথায় মনে রাখো, চাঁদের দিকে যখন জোয়ার থাকবে, চাঁদ যেদিকে থাকবে সেদিকে জোয়ার হবে, সেদিকে মুখ্য জোয়ার, অপোজিট সাইডে গৌণ জোয়ার এবং দুই পাশে তখন ভাটা হয়। গৌণ জোয়ারও তো সেটাই হয়ে গেল। তারপরে তেজকোটাল বা ভরাকোটাল, এই যে তেজকোটাল এবং ভরাকোটালের যে অংশ, তবে আরেকটা বিষয় মনে রাখবা যে চাঁদ এবং সূর্যের জোয়ার ভাটা করার ক্ষমতা হচ্ছে 11:5, যে 11:5 এইটা হচ্ছে জোয়ার ভাটা করার ক্ষমতা, এই দুইটা রাখে। যে তেজকোটাল এবং ভরাকোটাল তোমাদের তো এটা শেখাই দিলাম, যে ভরাকোটালে এটা একই সমতলে থাকবে, এটা আমাবস্যার সময়, আর মরাকোটাল হবে তখন যেটা সমকোণে অবস্থান করবে। এই হচ্ছে জোয়ার ভাটার আর কি বৈশিষ্ট্য আর কি। কিছু জোয়ার ভাটার কিছু প্রভাব যদি বলে, এই যে কিছু নদী বন্দর বরফ মুক্ত হয়, বন্দরের সুবিধা, নদীর পানি নির্মল, এই যে পানি বিদ্যুৎ উৎপাদন, মাছ, লবণ উৎপাদন, এগুলো সবই এখানে আলোচনা নিয়ে আসবা। ঠিক আছে, ওকে, আমরা আসলে আজ ক্লাস এখানে রাখতে চাচ্ছি। আমি 20-এর ভিতরে ক্লাসটা শেষ করতে চেয়েছিলাম, আমরা 22-এ চলে এসেছি, আমাদের যেহেতু টাইমও অনেক কম, তারপরেও আমরা ক্লাসগুলো শেষ করলাম। আশা করি তোমরা এই ক্লাসগুলো করে উপকৃত হবে, এবং আমরা সন্ধ্যা 7টার দিকে কিন্তু একদম ওয়ান শট ক্লাস নিয়ে আসবো, সেই ক্লাসে আমরা পুরো বিষয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা একটু রেস্ট নাও এবং এর পরবর্তী অংশগুলো রিভাইজ দাও, এবং যাতে আগামীকালকে পরীক্ষা, সেই পরীক্ষায় ভালো করো, সেই আশা ব্যক্ত করে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। আবার সন্ধ্যা 7টায় তোমাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।